ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং বাড়িতে থেকেই ভালো মতো পড়াশোনা করছো। আমি তোমাদের পড়াচ্ছিলাম সিম্পল ইউটেকটিক সিস্টেম, যেখানে এর আগের ক্লাসে আমরা ইউটেকটিক সম্বন্ধে একটা প্রিলিমিনারি আইডিয়া দিয়েছিলাম। আজকে সেই আইডিয়াটাকে আরও এলাবোরেট করে তোমাদের কাছে আমি ব্যাখ্যা করব। আজ আমি তোমাদের আগের দিনের ধারণাগুলোকে একটু রিপিট করব। আমি সেদিন বই থেকে পড়িয়েছিলাম ডাইরেক্ট, এবারে আমি হাতে এঁকে কিছু জিনিস বোঝাবো। যদিও এক হাতে মোবাইল নিয়ে আরেক হাতে লেখাটা খুব দুঃসাধ্য একটা কাজ, কিন্তু স্টিল আমি চেষ্টা করছি জিনিসগুলো যতটা সম্ভব হাতে এঁকে তোমাদের বোঝানোর। তো এখানে যে গ্রাফটা এখন দেখতে পাচ্ছ সেটা একটা সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম, যেখানে একটা তরল পদার্থ ক্রমশ ঠান্ডা হচ্ছে। এক্স অ্যাক্সিস বরাবর আমরা বাঁ দিক থেকে ডান দিকে যত এগিয়ে যাচ্ছে সময় তত যাচ্ছে এবং জিনিসটা ক্রমশ ঠান্ডা হচ্ছে। এ থেকে আমরা জার্নি শুরু করলাম, বি অবধি পৌঁছলাম, ঠান্ডা হচ্ছে, সময়টাও খানিকটা এগোলো। এবার বি থেকে সি অবধি যখন যাচ্ছি সময় এগোচ্ছে কিন্তু ঠান্ডা আর হচ্ছে না। কারণ হলো কি না, কারণ হলো সেই তরল পদার্থ এখানে তার কঠিনীভবন হচ্ছে বা সলিডিফিকেশন হচ্ছে বা ফ্রিজিং হচ্ছে। পুরো জিনিসটা যখন ফ্রিজড হয়ে গেল বা কঠিন হয়ে গেল বা সলিডিফিকেশন হয়ে গেল, এই সি থেকে আবার নতুন করে তার উষ্ণতা কমতে শুরু করবে। সময়ের সাথে সাথে তার উষ্ণতার মান ক্রমশ কমবে। এটা গেল একটা সিঙ্গেল কম্পোনেন্ট সিস্টেম। এইবারে যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা বাই কম্পোনেন্ট সিস্টেমের গ্রাফ। উভয় ক্ষেত্রে অ্যাট কনস্ট্যান্ট প্রেশার আমি তার টেম্পারেচারটাকে কমাচ্ছি। সময় যত এগোবে, এই ক্ষেত্রে দেখেছিলাম তার মেল্টিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্টে টেম্পারেচার ধ্রুবক হয়ে গিয়েছিল। এক্ষেত্রে আমরা দুটো ব্রেক পাবো, একটা বিতে একটা সিতে। এটাকে বলা হচ্ছিল ইনিশিয়াল অ্যারেস্ট, এটাকে বলা হচ্ছিল ফাইনাল অ্যারেস্ট। এই হলো বি পয়েন্ট, বি পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল অ্যারেস্ট এবং সি পয়েন্ট হচ্ছে ফাইনাল অ্যারেস্ট। এবার এই বি এবং সি দুটো পার্টিকুলার টেম্পারেচার রয়েছে। ছবিটা আমি ভালো মতো আঁকতে পারিনি, এইখানে বি আর সি এর মধ্যে গ্যাপটা একটু কম হয়ে গেছে, গ্যাপটা বেশি হলে ভালো হতো, অর্থাৎ এটা এরকম করে এসে এরকমভাবে আসতো, ঠিক আছে? অনেকটা গ্যাপ থাকতো বি আর সি, ডাজন্ট ম্যাটার। বি আর সি এর মধ্যে একটা বড় গ্যাপ থাকবে, এটা হচ্ছে আসল কথা। তো বি এর কারেসপন্ডিং টেম্পারেচার আমি বলছি টি এল। এই এল বলতে কিন্তু লিকুইড নয়, এই এল বলতে বোঝাচ্ছে লিকুইডাস। আমি এর আগের দিন ক্লাসে বলেছিলাম দুটো কার্ভ আছে, একটা সলিডাস কার্ভ, একটা লিকুইডাস কার্ভ। তো সেই লিকুইডাস কার্ভের যেখানে টাচ করবে সেই পয়েন্টটা হচ্ছে এই টেম্পারেচার। সলিডাস কার্ভে যে টেম্পারেচারটা টাচ করবে সেটা হচ্ছে এই টেম্পারেচার, সেটা হচ্ছে টি এস। এটা সাফিক্সে এস আছে, কেমন? তাহলে টি সাফিক্সে এল, দ্যাট মিনস লিকুইডাস টেম্পারেচার, টি সাফিক্সে এস, দ্যাট মিনস টেম্পারেচার ফর দ্য সলিডাস। এইবারে দুটো কমপ্লিটলি মিসিবল লিকুইড আমরা নিচ্ছি। সেই লিকুইড দুটো ধরা যাক এ এবং বি। সেই লিকুইড দুটোকে আমরা আরবিট্রারিলি ধরে নিচ্ছি যে তারা যখন 4:5 রেশিওতে থাকবে, অর্থাৎ এ হচ্ছে 4 এবং বি হচ্ছে 5, অর্থাৎ 4/9 হচ্ছে এর ফ্র্যাকশন এবং 5/9 হচ্ছে বি এর ফ্র্যাকশন, এবং পার্সেন্টেজের হিসেবে বি হচ্ছে 55.56% এবং এ হচ্ছে 44.44%। এই অবস্থায় যখন থাকবে তখন তাদের সলিডিফিকেশন হবে। আদারওয়াইজ এর থেকে কেউ একজন যদি বেশি থাকে তাহলে কিন্তু সেটা পিওর সাবস্ট্যান্স হিসেবে আগেই বেরিয়ে যাবে। অর্থাৎ এ যদি বেশি থাকে তাহলে এর পিওর এর ক্রিস্টালাইজেশন আগে হবে। বি যদি এই রেশিও থেকে বেশি থাকে তাহলে পিওর বির ক্রিস্টালাইজেশন আগে হবে। তো এখানে আমি কি লিখেছি? সাপোজ উই হ্যাভ টু কমপ্লিটলি মিসেবল লিকুইডস এ অ্যান্ড বি। সেই লিকুইড দুটো কিন্তু দুটো গলিত ধাতুও হতে পারে, সেটা জিঙ্কের সাথে তামা হতে পারে, লোহার সাথে ক্রোমিয়াম হতে পারে, অনেক কিছু হতে পারে। আমরা কিন্তু আমাদের কনভেনশনাল জল, সালফার এইসব সিস্টেম থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, ইথার। আমরা এবার একটু হাই মেল্টিং পয়েন্টযুক্ত সাবস্ট্যান্সের দিকে আমরা যাচ্ছি। তো বি দ্যাট ফর্মস আ সলিড সলিউশন, দ্যাট ইজ সলিড সলিউশন ফর্ম করে। সলিড সলিউশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি মেটালের ক্ষেত্রে আমরা যাকে বলি অ্যালয় বা সংকর, যেখানে তারা হোমোজিনিয়াসলি মিক্স আপ করবে পরস্পরের সাথে। দ্যাট মিনস আ হোমোজিনিয়াস সলিড মিক্সচার অ্যাট আ রেশিও সে এ বাই বি ইকুয়াল টু 4/5, অর্থাৎ এটা আমি আরবিট্রারিলি ধরেছি। দ্যাট মিনস দ্যাট লিকুইড মিক্সচার ক্যান সলিডিফাই অনলি হোয়েন দেয়ার ওয়েট রেশিও ইজ 5/4 + 5, অর্থাৎ 5-এর 9 ইন্টু 100, অর্থাৎ 55.56%। এবং অবশ্যই 100 থেকে এটা বাদ দিলে পড়ে থাকে 4-এর 5, অর্থাৎ 44.44% এ। তাহলে আমি এবারে একটা গ্রাফ প্লট করব, যেখানে এক্স অ্যাক্সিসে থাকবে কম্পোজিশন এবং ওয়াই অ্যাক্সিসে থাকবে তোমার গিয়ে, এক্স অ্যাক্সিসে কম্পোজিশনও থাকবে, টাইমও থাকবে। অন দ্য আদার হ্যান্ড
ওয়াই অ্যাক্সিসে থাকবে টেম্পারেচার। না, ছবি আঁকতে গিয়ে একটা ডিফিকাল্টি অ্যারাইজ করছে, সেই কারণে আমি এক্স অ্যাক্সিসে টাইমটাকে রাখছি না, শুধু কম্পোজিশনটাকেই রাখছি। দেখো কীরকম, এই ধরনের গ্রাফ সম্বন্ধে তোমরা খুব ভালো ওয়াকিবহাল, এর আগে এই ধরনের গ্রাফ তোমরা প্রচুর করেছো। অর্থাৎ বাঁ দিকে A 100%, ডান দিকে B 100%, তার মানে বাঁ দিকে B 0%, ডান দিকে A 0%। তাহলে বাঁ দিক থেকে ডান দিকে গেলে B এর পার্সেন্টেজটা এখানে W/W পার্সেন্টেজ হিসেবেই করবো আমরা, 0 থেকে বাড়তে বাড়তে 100-এ গিয়ে পৌঁছবে, অর্থাৎ এটা হচ্ছে 50% B। তাহলে কোন পার্সেন্টেজে 55.56% হবে? ধরা যাক মোটামুটি এটা যদি 50 হয় তাহলে এটা 60, তাদের অর্ধেকের থেকে একটু বেশি, ধরা যাক এই জায়গাটা, ঠিক আছে? তাহলে এই পার্সেন্টেজটা হচ্ছে এমন একটা পার্সেন্টেজ যেখানে B ইজ প্রেজেন্ট বাই 55.56%, এই জায়গাটা। যেমন আমি এটা আন্দাজে করছি, আর A হচ্ছে 44.44%। এবারে এক্স অ্যাক্সিসে অনেক কটা পয়েন্ট আমি ভাগ করে নিলাম, যেমন এটা 50% B, সেরকম এটা 10% B, B এর পরিমাণ বেড়ে হলো 20%, এখানে 30, এখানে 40, এইখানে হচ্ছে 55.56 আর এইখানে হচ্ছে 60, এই যে এই ছোট্ট লেখাটা এটা হচ্ছে 60, তারপর এখানে 70, এখানে 80, এখানে 90, ন্যাচারালি এখানে 100। এবার ধরা যাক আমি একটা 10% কম্পোজিশন নিয়েছি, যেখানে 10% B আছে এবং তোমার গিয়ে A আছে 90%। সেইখানে আমি দুটো টেম্পারেচার নেব। কোন দুটো টেম্পারেচার? এই B এবং C, অর্থাৎ ইনিশিয়াল অ্যারেস্ট এবং ফাইনাল অ্যারেস্ট। তো এটা TL এ হচ্ছে, এটা TB-তে হচ্ছে, তাহলে প্রতি ক্ষেত্রে 10%-এর জন্য আমি একটা TL এবং TS নেব, আবার 20%-এর জন্য একটা TL এবং TS নেব। সেরকম করে আপ টু 90% আমরা একটা করে TL এবং TS নেব, নিয়ে তোমাদেরকে দেখাবো যে TL এর পজিশনগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে এবং TS এর পজিশনগুলো কীভাবে চেঞ্জ হচ্ছে। তো ধরা যাক এই যে 10% যে কার্ভটা, এই 10%-এর কার্ভটা, আচ্ছা এখানে এটা বলার আগে আমাদেরকে বলতে হবে তাদের মেল্টিং পয়েন্টগুলো কত। মেল্টিং পয়েন্টগুলো কত বলতে গেলে আমাদের দেখতে হবে A 100% থাকলে সে যে টেম্পারেচারে তার মেল্টিং বা ফ্রিজিং হবে সেটাই তার মেল্টিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট। তো ধরা যাক আরবিট্রারিলি এই জায়গাটা হচ্ছে TA এবং সেটা এইখানে অবস্থান করছে, আর যেখানে B 100% সেটা পিওর B এর মেল্টিং পয়েন্ট বা ফ্রিজিং পয়েন্ট, একই দুটোই। সেটা ন্যাচারালি আমরা ডান দিকে লো মেল্টিং এবং লো বয়লিংগুলোকে ডান দিকেই রাখি, তো এটা একটু নিচে, টি এর অবস্থানটা এরকম জায়গায় আর TBটা হচ্ছে এরকম জায়গায়, তার একটু নিচে। তাহলে TA টেম্পারেচারে পিওর A কী করে? ফ্রিজ করে বা মেল্ট করে। TB টেম্পারেচারে পিওর B কী করে? ফ্রিজ করে বা মেল্ট করে। কিন্তু তারা যদি পরস্পরের সাথে মিশে যায় কোনো একটা অনুপাতে, তাহলে ন্যাচারালি তাদের পিওর যে টেম্পারেচার তার থেকে সেটা ডেভিয়েট করবে। তো ডেভিয়েট করবে মানে সেটা এখন TBর থেকে বেশিও হতে পারে কখনো কখনো, তবে TA থেকে বেশি হবে না, এটুকু শিওর। তো ধরা যাক এই 10%টা, তাই তো? তো 10%টা মোটামুটি ধরো দেখা যায় এরকম একটা জায়গায় তাদের ইনিশিয়াল অ্যারেস্টটা হয়, অর্থাৎ এই যে পজিশনটা, এই পজিশনটাই হচ্ছে তাদের ওই কার্ভ অনুযায়ী B এর পজিশন, ঠিক আছে? অর্থাৎ এই কার্ভ অনুযায়ী B এর পজিশনটা হচ্ছে এইটা, অর্থাৎ TL, এই পজিশনটা হচ্ছে B এর পজিশন। আর C এর পজিশনটা হচ্ছে, দেখা যাবে C এর পজিশনটা এরকম একটা জায়গায়, এই পজিশনটা হচ্ছে C। তাহলে প্রত্যেকটা কম্পোজিশনের জন্যই আমরা একটা করে B পাবো, একটা করে C পাবো, ঠিক আছে? তো এরকমভাবে 20%-এর জন্য আমরা একটা প্লট করি। 20%-এর জন্য প্লট করলে আমরা দেখব 20% মানে এইটা, হ্যাঁ, তো এইটা মোটামুটি এরকম একটা জায়গায় থাকবে। এই এক হাতে মোবাইল নিয়ে আঁকাটা সত্যি খুব টাফ। আর সিটা এখানে থাকবে, অর্থাৎ 20%-এর জন্য বি এর পজিশন এটা, সি এর পজিশন এটা। 30%-এর জন্য বি এর পজিশন হচ্ছে মোটামুটি এইটা। সি এর পজিশন দেখো, সি এর টেম্পারেচার কিন্তু এক ফোঁটা ডেভিয়েট করছে না, বি তার পজিশন চেঞ্জ করছে, অর্থাৎ ইনিশিয়াল অ্যারেস্ট তার পজিশন চেঞ্জ করছে, ক্রমশটা নিচে নেমে আসছে, কিন্তু সি কিন্তু যেখানে ছিল সেখানেই থাকছে। কারণটা কি বলো তো? ভাবো কারণটা। ততক্ষণে আমি এই বি এবং সি এর পজিশনগুলো তোমাদেরকে বোঝাই। 40%-এর জন্য বি এখানে, সি এখানে। 50%-এর জন্য বি এখানে, সি এখানে।
এই হলো বি, এই হলো সি, এই হলো বি, এই হলো সি। আর এই 55.55 জন্য কোনো বি নেই, কোনো সি নেই, অর্থাৎ তোমরা কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেলে। কি সেই প্রশ্নের উত্তর? এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে প্রতি ক্ষেত্রেই এর পরিমাণটা 44.44% থেকে বেশি ছিল। যদি 1 গ্রামও বেশি থাকে তাহলে ততক্ষণে পিওর এ সলিডিফিকেশন হচ্ছে। তো যত বেশি থাকবে তত বেশিক্ষণ ধরে তার সলিডিফিকেশন হবে, আর তত বেশি তার ইনিশিয়াল অ্যারেস্টটা তত ওপরে হবে। সেই জন্য দেখো যত আমরা ডান দিক থেকে বাঁ দিকে সরে আসছি, বি এর পজিশন কিন্তু উঁচু হচ্ছে ক্রমশ, এই আস্তে আস্তে উঁচু হচ্ছে বি এর পজিশন। আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি মানে কি এ বাড়ছে, তার মানে কি দ্রবণের মধ্যে এর পরিমাণটা বেশি, তাহলে এ বেশিক্ষণ ধরে ক্রিস্টালাইজড আউট হবে যতক্ষণ পর্যন্ত না তাদের সেই রেশিওটা 4:5 গিয়ে পৌঁছচ্ছে, যতক্ষণ না 4 ভাগ এ এবং 5 ভাগ বিতে গিয়ে পৌঁছচ্ছে। তাহলে এখানে তো হিউজ পরিমাণ এ আছে। তো সেটা আমরা অবশ্যই আর মানে কয়েকটা ক্যালকুলেশন করে দেখে নেব যে কোথায় কত গ্রাম বেরোবে। এখান থেকে আমরা একটা লিভার রুলও পাবো। তো লিভার রুল টুলের দরকার নেই, এমনি তোমরা ম্যানুয়ালি ক্যালকুলেট করতে পারবে জিনিসগুলো, যদি জিনিসটা বুঝে যাও। গেল তো? তাহলে আমরা এখানে এসে পৌঁছলাম, এবং সেটা তোমরা বুঝতেই পারছো এটা একটা ইউটেকটিক। এটা না দেবো বি, না দেবো সি, এর নাম দেবো ই ফর ইউটেকটিক। ওকে, এইবার চলে আসছি আমরা এইখানটায়। আমরা এদিক থেকে এদিকে আসবো, মানে আমরা উল্টো দিকে আমাদের জার্নিটা করব। কি হবে না 100% বি নেব, আর তাতে অল্প অল্প করে এ মেশাবো। তো এই জায়গাটাতে 90% বি আছে, তার মানে 10% এ আছে। তো তাদের ইনিশিয়াল অ্যারেস্টটা ধরা যাক এরকম একটা জায়গা হচ্ছে, এই তো এরকম একটা জায়গা হচ্ছে। এবং মজার ব্যাপার, ফাইনাল অ্যারেস্টের টেম্পারেচার কিন্তু এক্ষেত্রেও এক। 80% বি, 20% এ। ইনিশিয়াল অ্যারেস্ট এইখানে, ফাইনাল অ্যারেস্ট এইখানে। এটা বি আর এটা সি, এটা বি, এটা সি, ঠিক আছে। তারপর 70%-এর জন্য ইনিশিয়াল অ্যারেস্ট হচ্ছে তোমার গিয়ে কোথায় না এইখানে 70%-এর জন্য, ফাইনাল অ্যারেস্ট এইখানে, এটা বি, এটা সি। 60%-এর জন্য ইনিশিয়াল অ্যারেস্ট এইখানে, ফাইনাল অ্যারেস্ট এইখানে, ঠিক আছে। এবার এই পয়েন্টগুলোকে জোড়া লাগিয়ে দাও। সিকে জোড়া লাগালে আমরা একটাই স্ট্রেট লাইন পাবো, একদম স্ট্রেট লাইন। এটা কিন্তু একটা একদম স্ট্রেট লাইন, হরাইজন্টাল স্ট্রেট লাইন, কেমন। আর বিকে জোড়া লাগালে আমরা স্ট্রেট লাইন পাবো না, আমরা যেটা পাবো সেটা একটা কার্ভ পাবো, এবং সেই কার্ভ, দুটো কার্ভ পাবো, সেই দুটো কার্ভ এই পয়েন্টে গিয়ে মিট করছে, এই পয়েন্টে এসে মিট করছে। এই পয়েন্টটাই হচ্ছে ইউটেকটিক। তাহলে ইউটেকটিকের গল্পটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এইবার লাইনগুলো তোমাদের বলে দিই। সেই লাইনটা হচ্ছে এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা ধরো এটা এ, এটা বি, হ্যাঁ। এই পয়েন্টগুলো নাম দিচ্ছি, ধরো এই পয়েন্টটা হচ্ছে এক্স, এটা ওয়াই, হ্যাঁ, এটা ই, এর নাম ই থাকলো, ঠিক আছে। এটা ধরো জেড, এই পয়েন্টটা, আর এই পয়েন্টটা ধরা যাক ডাব্লিউ, কেমন। তাহলে যেটা হয় সেটা হচ্ছে এক্স ই অ্যান্ড ই ডাব্লিউ, এদেরকে বলা হয় লিকুইডাস কার্ভ, ঠিক আছে। অন দ্য আদার হ্যান্ড এক্স ওয়াই, ওয়াই ই অ্যান্ড নয় এক্স ওয়াই, ওয়াই ই, ই জেড, এইবারে অ্যান্ড জেড ডাব্লিউ, ঠিক আছে। তাহলে কি হলো এক্স ওয়াই, ওয়াই ই, ই জেড, জেড ডাব্লিউ, এগুলোকে বলা হচ্ছে সলিডাস কার্ভ। তাহলে ইউটেকটিক ক্লিয়ার হয়েছে। তাহলে ই ইজ দ্য পয়েন্ট হুইচ ইজ নোন অ্যাজ দ্য ইউটেকটিক, ঠিক আছে। এই ইউটেকটিক পয়েন্ট মানে তার একটা নিজস্ব কম্পোজিশন থাকবে এবং তার একটা নিজস্ব টেম্পারেচার থাকবে, ওকে। আর ডিগ্রি অফ ফ্রিডম আমরা অবশ্যই ক্যালকুলেট করব। তার আগে জিনিসটা আগে বুঝে নিই। ডিগ্রি অফ ফ্রিডম এখন জল ভাত তোমাদের কাছে ক্যালকুলেট করা, তোমরা খুব ভালোভাবে এটা শিখে গেছো, তো এটাও পারবে। এটা তোমাদের টাস্ক থাকলো, কেমন। এই টাস্কটা আমাকে
করে জানাবে কয়েকদিনের মধ্যেই। কেমন, যে ইউটেকটিকে তার ডিগ্রি অফ ফ্রিডম কত, সলিডাস থেকে লিকুইডাসের মধ্যবর্তী যে অঞ্চলটা, এই ত্রিভুজের মতো, প্রায় ত্রিভুজের মতো অঞ্চলটা এবং এই প্রায় ত্রিভুজের মতো অঞ্চলটা, তার ডিগ্রি অফ ফ্রিডম কত, লিকুইডাস কার্ভের ওপরে ডিগ্রি অফ ফ্রিডম কত, এবং সলিডাস কার্ভের নিচের অংশটাতে ডিগ্রি অফ ফ্রিডম কত। করো দেখি ক্যালকুলেট। মাথায় রাখবে পি কিন্তু কনস্ট্যান্ট, এটা একটা রেস্ট্রিকশন। কেমন, তাহলে এটা তোমাদের টাস্ক থাকলো, এটা তোমরা করবে। আচ্ছা, আমরা এবার চলে আসছি অঙ্কের হিসেবে, যে কেন এই হেরফেরগুলো হচ্ছে, বি এর পজিশনটা কেন বারবার হেরফের হচ্ছে, সি এর পজিশনটা তো হেরফের হচ্ছে না। তো সেই জন্য আমরা একটা আরবিট্রারি সলিউশন নিয়েছি। সাপোজ উই হ্যাভ আ 30% কম্পোজিশন, অর্থাৎ কিনা বি আছে 30% এবং এ আছে 70%। তাহলে বলো তো কত পরিমাণ এ ক্রিস্টালাইজ করবে। ধরো 30 গ্রাম বি আর 70 গ্রাম এ আছে, তাহলে কত গ্রাম এ ক্রিস্টালাইজ করবে, কী করে করবে ক্যালকুলেট করাটা খুব সহজ। দেখো আমি লিখছি, লিখে তোমাদেরকে দেখাচ্ছি। এই অঙ্কটা করানোর প্রথম নিয়মটা হচ্ছে আমাদের ভেরিফাই করে নিতে হবে যে ইউটেকটিক কম্পোজিশনের তুলনায় কে বেশি রয়েছে। ইউটেকটিকে এ বাই বি এই রেশিওটা হচ্ছে 4/5, দ্যাট ইজ 0.8। এবার আমরা এইখানে আমাদের গিভেন রেশিও হচ্ছে 70/30, অর্থাৎ 2.33। তাহলে এই 2.33 ইজ মাচ মোর গ্রেটার দ্যান, এই লিখতে অসুবিধা হচ্ছে এক হাতে, আমি লিখে তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটাই লিখতে চাইছিলাম, 2.33 ইজ গ্রেটার দ্যান 0.8। তার মানে এ 0.8-এর থেকে অনেক বেশি আছে। এইটা তো বি এর সাপেক্ষে 0.8 গুণ থাকার কথা, সেই তুলনায় অনেকটা বেশি আছে, তাই না? তাহলে এটা আগে ক্রিস্টালাইজ হয়ে বেরিয়ে আসে। আবার যদি এমন হতো যে এর পরিমাণটা 0.8-এর থেকেও কম, ধরা যাক 0.4 বা 0.6, আমি সেরকম একটা এক্সাম্পল দেবো তোমাদেরকে, তাহলে কী হতো, সেক্ষেত্রে আমাদের বিটাকে পিওর অবস্থায় ক্রিস্টালাইজ আউট করে বের করে আনতে হতো। তো এক্ষেত্রে আমরা দেখি তাহলে অঙ্কটা ফার্দার কীভাবে প্রসিড করবো। আমাকে নেক্সট পেজে যেতে হবে। দেখো, যেটা করতে হবে, এ বাই বিটা এটা 4/5 হতে হবে। বি এর মানটা দেওয়া আছে 30, তাহলে এর মানটা কত হবে, যেটা হবে সেটা আমরা 70 থেকে বাদ দিয়ে দেবো, তত গ্রাম এ পিওর অবস্থায় ক্রিস্টালাইজ করবে। এটাই হচ্ছে অঙ্কটা করার নিয়ম। আমি আবার বলছি, এ বাই বি এটা হতে হবে কত, 4/5, কারণ ইউটেকটিক কম্পোজিশন ছাড়া সেটা হবে না। বি কত গ্রাম আছে, 30 গ্রাম আছে, কিন্তু এ তার যত হওয়া উচিত তার থেকে অনেকটাই বেশি পরিমাণে আছে। তো সেই বেশি পরিমাণ এ ক্রিস্টালাইজ আউট হয়ে যাওয়ার পরে যতটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই এ। তাহলে এর পরিমাণটা কত, সিম্পল। তাহলে a বাই 30 = 4/5। এটাকে সলিউশন করলে কত হয়, সিম্পল, 4/5 × 30 মানে 24। তাহলে 24 গ্রাম এ পড়ে থাকবে আমার সলিউশনের মধ্যে, কিন্তু ছিল 70 গ্রাম। তাহলে 70 - 24 অর্থাৎ কিনা 46 গ্রাম এ ক্রিস্টালাইজ আউট হয়ে বেরিয়ে আসবে। এই অ্যামাউন্ট অফ এ দ্যাট উইল ক্রিস্টালাইজ আউট ইকুয়াল টু 70 - 20 গ্রাম ইকুয়াল টু 46 গ্রাম। গ্রাফে তাহলে সেটা কীরকম দেখাবে, এই ছিল গ্রাফে 30-র পজিশন। তাহলে এই যে এই জায়গাটা থেকে পিওর বি ক্রিস্টালাইজ আউট হতে শুরু করলো। এখান থেকে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম করে পিওর এ ক্রিস্টালাইজ হতে শুরু করবে। এইখান থেকে 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম করে এ বেরিয়ে আসছে, হতে 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 মোট 46 গ্রাম এ এত দূর পর্যন্ত বেরিয়ে আসবে। এইবার যে পরিমাণ এ পড়ে রইল সেটা হচ্ছে 24 গ্রাম এ পড়ে রইল আর 30 গ্রাম বি পড়ে রইল, মানে তাদের রেশিওটা কিন্তু ইউটেকটিক রেশিওতে চলে গেল, অর্থাৎ 4/5 হয়ে গেল। এইখানে এসে তাদের যে অ্যালয় যেটা বা তাদের মিক্সচার, অ্যালয়টা জাস্ট স্পেশাল কেস, অ্যালয় বা মিক্সচার সেটা পুরোটাই সলিডিফাই হতে শুরু করলো। অর্থাৎ দুরকম সলিডিফিকেশন হলো, একটা হচ্ছে পিওর এ ক্রিস্টালাইজ আউট হয়ে বেরিয়ে এলো, আর দ্বিতীয়ত এ এবং বি এর একটা ইউটেকটিক মিক্সচার ক্রিস্টালাইজ আউট হয়ে বেরিয়ে এলো। তার মানে যেটা দাঁড়াচ্ছে, এই যে সলিডাস লাইন এর প্রত্যেকটা জায়গায় কিন্তু ইউটেকটিক মিক্সচার। কিন্তু ইউটেকটিক পয়েন্ট বলি না কেন, কারণ এই পজিশনটা, এই পয়েন্টটা পার্টিকুলার ইউটেকটিক পয়েন্ট। কিন্তু এই পুরো লাইনটাতেই যেখানে যেখানে তুমি যাও না কেন, এই সলিডাস লাইনের নিচে প্রত্যেকটা জায়গাতে ঠিক এক্স্যাক্টলি এই 4/5 রেশিওতেই এ এবং বি থাকবে। এই জায়গাটা কিন্তু বোঝার আছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু ইউটেকটিক মিক্সচার, প্রত্যেকটা পয়েন্টে, মানে রেশিওটা ইউটেকটিক। ওকে, কিন্তু এদের পজিশনগুলো আলাদা। কারণ কি, কারণ তাদের ক্ষেত্রে ইউটেকটিকে যাওয়ার আগে কিছু পরিমাণ এ আগেই ক্রিস্টালাইজ আউট হয়ে গেছে, ফলে তাদের কারেসপন্ডিং পজিশনগুলো আলাদা। এই যে লিকুইডাস পয়েন্ট, এই পয়েন্টগুলো মানে হচ্ছে লিকুইড মিক্সচারে অতিরিক্ত এ আছে। এইবারে আমরা চলে যাচ্ছি ইউটেকটিকের ডান দিকে, যেখানে কিনা
বিটা ইউটেকটিকের থেকে বেশি। তো আরবিট্রারিলি ধরো আমি 80-র এক্সাম্পলটা আমি নিচ্ছি, কেমন? তোমাদের অঙ্কটা হচ্ছে যে এখানে এ আছে 20%, বি আছে 80%। ওকে, গ্রাফে কোন জায়গাটা? গ্রাফে হচ্ছে এই জায়গাটা, গ্রাফে হচ্ছে এই জায়গাটা। এখানে তোমার গিয়ে 20%, 20 অর্থাৎ 20 গ্রাম এ আছে আর 80 গ্রাম বি আছে, ঠিক আছে? দেখো তাহলে এখানে আমরা প্রথমে ভেরিফাই করে নেব ইউটেকটিক রেশিওর থেকে কে বেশি আছে। তো এ বাই বি ভেরিফাই করে দেখছি 20/80, যেটা 0.25। ইউটেকটিক রেশিও কত না 0.8, তাহলে তো একটু কম হচ্ছে, এর পরিমাণটা 0.8-এর থেকে কম হচ্ছে, 0.25 ইজ লেস দ্যান 0.8। তাহলে এ কম আছে, তার মানে বি ক্রিস্টালাইজ আউট হবে। দ্যাট মিনস বি উইল ক্রিস্টালাইজ আউট ফার্স্ট। তাহলে এ বাই বি রেশিও যেটা হতে হবে 4.5, এবং এর পরিমাণ দেওয়া আছে 20 গ্রাম, তাহলে বি কত হবে, তাই না? তাহলে সমাধান করলে কী হয়, বি ইকুয়াল টু 20 × 5/4 অর্থাৎ 25 গ্রাম। তাহলে এ 20 গ্রাম, বি 25 গ্রাম, 4:5 রেশিও মেনটেন হচ্ছে। তাহলে এক্সট্রা যে বিটা, সেই এক্সট্রা বি এর পরিমাণ কত? 55 গ্রাম। 80 গ্রাম থেকে 25 গ্রাম বাদ দিয়ে দিলাম, 55 গ্রাম বি বেরিয়ে আসবে। আশা করি তোমরা এই ধরনের অঙ্ক ইজিলি করতে পারবে। লিভারের রুলে কিন্তু এই জিনিসগুলি বলা আছে, তো সেটাতে পরে যাব, সেখানে একটু এদিক ওদিক আছে। তো আজকে এটুকুই থাক। তোমাদের টাস্ক কিন্তু রইলো, তোমরা ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করবে। আমি আবার রিমাইন্ডার দিয়ে দিচ্ছি তোমাদের টাস্কটা। সেই টাস্কটা হলো গিয়ে কোথায় কোথায় ডিগ্রি অফ ফ্রিডম ক্যালকুলেট করবে। সেটা হচ্ছে এই যে লিকুইডাস লাইন, এই লাইনের ওপরে ডিগ্রি অফ ফ্রিডম কত, লিকুইডাস এবং সলিডাসের অন্তর্বর্তী যে অংশগুলো, ত্রিভুজ মতো দেখতে জায়গাগুলো, সেখানে কত, সলিডাস লাইনের তলায় কত, এবং ইউটেকটিক পয়েন্ট ইতে কত। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের টাস্ক। তাহলে আজকে এটুকুই থাক। থ্যাংক ইউ।